তো আমি একটু জাস্ট দেখাই আপনাদেরকে। এটা আমার একটা কম্পোজিশন, এটা একটা ইউটিউবের থাম্বনেইলের জন্য করা হয়েছে। এই দেখেন, এই যে একটা ছবি, এটা করতে আমার কি কি ব্যবহার করতে হয়েছে এবং কি থেকে কিভাবে করতে হয়েছে সেটা একটু দেখাই আপনাদেরকে, জাস্ট ধারণা দেওয়ার জন্য আর কি। তো ভাইয়া ফার্স্টে আপনি এক জায়গায় স্থির হয়ে আছেন ভাইয়া। জি, সরি, আপনি এক না জায়গায় না ঠিক আছে, এবার ঠিক ঠিক আছে আছে ভাই। এবার। না ভাইয়া কন্টিনিউ করেন, ঠিক আছে ভাইয়া। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি ভাইয়া জি দেখা ভাই, যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি। জি আচ্ছা, জি। ঠিক আছে। তো এই যে এই ছবিটা আমি কিভাবে বানাইছি, এটা একটা ইউটিউবের থাম্বনেইল, সেটা একটু দেখাচ্ছি তো ধারণা পান আপনারা ফটোশপ দিয়ে আর কি কিরকম ভাবে কি করা যায়। তো ফার্স্ট আমি এই ছবিটা নিছিলাম, এটা নিয়ে এর উপরে হচ্ছে এই ছবিটা বসাইছি, বসাই এটা মাস্কিং করে এটুকু কেটে ফেলে দিছি। তার উপরে আবার হচ্ছে এই ছবিটা নিছি, এইটা মাস্কিং করে এটুকু ফেলে দিছি। দেন হচ্ছে এই যে এই ছবিটা, এই একটা পার্সন সে দাঁড়ায় আছে, ওনার ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিছি এখানে এইভাবে। তারপরে হচ্ছে একটা গাড়ির ছবি নিছি, এই যে এখানে এটা এটা আবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে রাখছি এইভাবে। এই হলো মোটামুটি আমার রিসোর্স। এখন এইগুলার উপর আমি কাজ করছি। ফার্স্টে হচ্ছে একদম নিচের যে ছবিটা ছিল পাহাড়ের, ওই দূরের পাহাড়ের ওইটাতে যে এরকম অ্যাডজাস্টমেন্ট করে কালার গ্রেডিং করে এরকম করছি ফার্স্টে। তারপরে একটা স্কাই অ্যাড করছি, ওই চাঁদ সহ। তার উপরে আরেকটা, এই চাঁদটা হচ্ছে রিমুভ করে দিয়ে আরেকটা হচ্ছে চাঁদের ছবি আনছি। চাঁদটা বড় করে দিয়েছি জাস্ট একটা সিনেম্যাটিক একটা ফিল আনার জন্য। তারপরের ইমেজটা, ওই পাহাড়ের ইমেজটা, এই যে অ্যাডজাস্টমেন্ট, কালার গ্রেডিং, তারপর ব্রাইটনেস, সবকিছু এটা করতে করতে এই পর্যায়ে এই চাঁদের হচ্ছে উজ্জ্বলতা মানে ব্রাইটনেস, গ্লোটা আনার জন্য এটা ইউজ করছি। তার উপর আবার এইটা। আচ্ছা, তারপরে হচ্ছে গ্রাউন্ড, মাটির ইয়াটা, এটা অ্যাডজাস্টমেন্ট। এখানে ওই যে দুইটা মানুষের মতো ছিল, এটা রিমুভ করছি। কালার গ্রেডিং, ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট, আবার কালার গ্রেডিং। এটা হচ্ছে কিছুটা হচ্ছে ওই যে দূরে কুয়াশার মতো দেখা যাচ্ছে, ওইটা অ্যাড করছি। ফগ, এটাতে আবার কিছু ব্রাইটনেস অ্যাডজাস্ট করা হয়েছে। এরপরে আচ্ছা এটা না, এরপর হচ্ছে এই যে পার্সন, যে ওনার অ্যাডজাস্টমেন্ট গুলো অন করে দিই, তাহলে বুঝতে পারবেন একটা একটা করে। এই যে ওনাকে ডার্ক করছি, তারপরে কালার গ্রেডিং। আচ্ছা, এইগুলা পরে দেখাইতে হবে। তারপর হচ্ছে এই যে গাড়িটা গাড়িটা ডার্ক করছি ওই সিনের সাথে ম্যাচ করার জন্য, এটার কালার চেঞ্জ করছি। পিছনে ব্লু কালার আছে তো এই জন্য কন্ট্রাস্ট যাতে ফুটে ওঠে এই জন্য এটা ইয়েলো কালার করে দিছি। তারপরে ডার্ক করে দিচ্ছি এইভাবে। তারপরে হেডলাইটে হচ্ছে লাইট অ্যাড করছি এইভাবে এইভাবে এই পর্যন্ত। এই লাইটটা এখন মাটিতে পড়বে যখন, তখন তো অবশ্যই মাটির ওইখানেও লাইটটা দেখা যাবে। এই জন্য হচ্ছে এই যে এইভাবে মাটিতে লাইট অ্যাড করছি। পার্সনের একটা শ্যাডো অ্যাড করছি ওই পাশে। দেন হচ্ছে ওই লোকটার উপরে, পার্সনটার উপরে লাইট পড়লে ওনার যে একটা হাইলাইট হবে সেইটা এখানে। তো এই ছিল টোটাল। তারপর একটা ফাইনাল টাচ দেওয়ার জন্য এখানে কিছু কালার গ্রেডিং করছি, আরো কিছু কালার গ্রেডিং। এই হলো টোটাল আউটপুটটা। তো এই হচ্ছে ফটোশপ দিয়ে এটা এটা করা এইভাবে, সবগুলো রিসোর্সকে এইভাবে একটু একটু করে এডিট করে করে ফাইনাল আউটপুটটা আনছি।
তো এই হলো ফটোশপ। এখন শুরু করি একদম শুরু থেকে। ফটোশপ ওপেন করলে আপনার হচ্ছে, আমি ফার্স্ট থেকেই ওপেন করি। তো এই হচ্ছে ফটোশপ, ফার্স্টে এইরকম আসবে। তারপরে আমরা এখান থেকে নিউ ফাইলে যাব নতুন কোন একটা কাজ শুরু করার জন্য। এখান থেকে সাইজ নিব, এগুলো তো হচ্ছে ওই যে জাহিদ ভাই ওই দিন আপনাদেরকে দেখাইছে কিছুটা। এখানে হচ্ছে উইডথ, হাইট, রেজুলেশন, পিক্সেল পার ইঞ্চ, এগুলো তো ওই দিন দেখাইছে, এগুলো তো আপনাদের জানা থাকার কথা। তো জেনারেলি একটা থাম্বনেইলের জন্য আপনার সাইজ থাকে হচ্ছে 1920, সরি 1920 বাই 1080। এটা হচ্ছে একটা থাম্বনেইলের সাইজ থাকে। আবার পোস্টারের সাইজ থাকে হচ্ছে 2000 বাই 3000, মাঝে মধ্যে এক একটার জন্য এক এক সাইজ। তো এটা আপনি যেভাবে আর কি ইউজ করেন, আমি জাস্ট একটি নিলাম এইভাবে। আর সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য বেশিরভাগ থেকে স্কোয়ার 1:1, ঠিক আছে, জাস্ট নিলাম। তারপরে এইভাবে আসবে। আপনাদের এখানে ফার্স্ট টাইম হচ্ছে ওপেন করলে ফটোশপ এরকম নাও থাকতে পারে, এই যে এইরকম থাকবে সবকিছু। তো এত কিছু দেখে কনফিউজ হবেন না, এইগুলা হচ্ছে ইউজার ইন্টারফেস। তো এখান থেকে আপনি সবকিছু আপনার নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনার যেটা লাগবে যেটা লাগবে না সেটা আপনি এখান থেকে সরায় রাখতে পারবেন বা অ্যাড করতে পারবেন। যেরকম যে এই প্যানেলটা, এটা যদি আমি টান দিয়ে এখানে আনি, এটা এখানে চলে আসবে। আবার হচ্ছে ওইখানে রাখা যাবে, সরি, এখানে রাখা যাবে এইভাবে। কিন্তু আমি এগুলো রাখি না, এখানে খুব ক্লিন রাখার চেষ্টা করি, যেখান থেকে ক্লোজ করে দেওয়া যাবে, ক্লোজ ট্যাব গ্রুপ। এই প্রপার্টিসটা আমার দরকার হয়, এই জন্য এটা এইখানে রেখে দিই। এই যে এইখানেও রাখা যাবে, এই প্যানেলটাতেও রাখা যাবে। এই যে এখানে ক্লিক করলেই আবার এই যে ওপেন হচ্ছে প্রপার্টিস, এরকম। এটাও ক্লোজ করে দিব আমি, আমার এটাও দরকার হয় না। শুধু লেয়ার প্যানেলটা এখানে রাখি, তারপর এখানে চ্যানেল, পাথস, এগুলো। এইভাবে আমি হচ্ছে আমার ইয়াটা আর কি রাখি। এটা আপনি আপনার ইচ্ছা মতো আপনার যেটা লাগে সেইভাবে সুবিধা মতো আপনি সাজায় নিতে পারবেন। আবার কোনোটা না পেলে এই যে এইখানে উইন্ডো, ওয়ার্ক স্পেস, এখান থেকে এই যে রিসেট করে দিতে পারবেন। আবার এই যে আপনার এগুলো সবগুলো হচ্ছে প্যানেল, যখন যেটা লাগবে সেটা হচ্ছে জাস্ট আপনি এখানে ক্লিক করলেই এই যে এখানে চলে আসছে। আমার এটা লাগবে না, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তো এই ছিল মোটামুটি এই ইন্টারফেসটা। তারপরে এই পাশে আছে আপনার টুলস, এখানে চাপ দিলে যে দুই সারিতে আসবে, আবার এখান থেকে আপনি এক সারিতেও রাখতে পারেন। তারপরে হচ্ছে, আচ্ছা, ফটোশপের মধ্যে আমরা মেইনলি কাজ করি হচ্ছে রেস্টার ইমেজ নিয়ে। রেস্টার ইমেজ, রেস্টার ইমেজ কি দেখাচ্ছি আমি, ওয়েট। ধরেন একটা পিকচার ওপেন করলাম ফটোশপে। এখন এটা যদি আমি জুম করি, আরো জুম করি, এই জুম করলে এই যে আপনার স্কোয়ার যে একটা বক্স দেখা যাচ্ছে, কিউব দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে পিক্সেল। ওই যে আমরা ফটোশপ ওপেন করলে যে ইয়াটা আসে যে পিক্সেল পার ইঞ্চ, ওইটা হচ্ছে প্রিন্ট করলে, কোনো একটা ডিজাইন প্রিন্ট করলে 1 ইঞ্চের মধ্যে কতগুলো পিক্সেল থাকে, সেটা হচ্ছে আপনার পিক্সেল পার ইঞ্চ। তো এরকম আপনার প্রতিটা রেস্টার ইমেজ এরকম পিক্সেল দ্বারা গঠিত। আর একটা পিক্সেলের মধ্যে শুধু একটা কালারই থাকে, এই যেরকম দেখতেছেন এগুলা, প্রতিটা পিক্সেলের মধ্যে একটা করে কালার থাকে। এরকম পিক্সেল, অনেকগুলো পিক্সেল নিয়ে একটা পিকচার, একটা রেস্টার ইমেজ তৈরি হয়। আমাদের যে হচ্ছে ফোন কেনার সময় যে অনেক সময় আমরা শুনি না যে ক্যামেরা কত মেগাপিক্সেল হয়, 12 মেগাপিক্সেল, 20 মেগাপিক্সেল, 40 মেগাপিক্সেল।
তো 1 মেগাপিক্সেল মানে হচ্ছে 1 মিলিয়ন পিক্সেল, মানে 10 মিলিয়ন পিক্সেল। এটা হচ্ছে ওই এরকম পিক্সেল, এরকম পিক্সেল থেকে 10 মিলিয়নে 1 মেগাপিক্সেল হয়। এটা হচ্ছে সেই পিক্সেল। ইমেজ মেইনলি দুই প্রকারের হয় আপনার, একটা হচ্ছে রেস্টার ইমেজ, যেটা হচ্ছে যে এরকম পিক্সেল দ্বারা গঠিত। আরেকটা হচ্ছে ভেক্টর ইমেজ। যারা ইলাস্ট্রেটরে ব্র্যান্ডিং, লোগো এইসব নিয়ে কাজ করে, তারা হচ্ছে ভেক্টর ইমেজ নিয়ে কাজ করে মেইনলি। আমি আপনাদের তাও একটু দেখাই। এটা ভেক্টর আমি আগে থেকে এনে রাখছি। এটা এই যে দেখেন, এটা হচ্ছে একটা ভেক্টর ইমেজ। এটাকে যদি আমি আমার পিসির অবস্থা খুবই খারাপ। এটাকে যদি আমি জুম করি, দেখেন এটাকে আমি যতই জুম করি না কেন, এটা হচ্ছে ওইরকম পিক্সেলেটেড হবে না, বা ফেটে যায় যেরকম পিক্সেল দেখা যায় ওইরকম হবে না, কখনোই হবে না। আরো জুম করি আমি, একদম অনেক জুম করে ফেলছি, কিন্তু এটা ফাটবে না বা এখানে কোনো পিক্সেল দেখা যাবে না। এটা হচ্ছে ভেক্টর ইমেজ। আর ভেক্টর ইমেজ নিয়ে মূলত কাজ করা হয় এই ইয়াতে আপনার ইলাস্ট্রেটরে। ফটোশপে ভেক্টর ইমেজ নিয়ে কোনো কাজ করা যাবে না। তো জুম আউট করি, এই যে হচ্ছে পিকচারটা। তো এই ছিল হচ্ছে ভেক্টর ইমেজ আর আপনার রেস্টার ইমেজের মধ্যে পার্থক্য। ফটোশপ সবসময় কাজ করে ফটোশপ আপনার রেস্টার ইমেজ নিয়ে, এখানে ভেক্টর ইমেজ হচ্ছে নিয়ে কাজ করা যাবে না। আবার ইলাস্ট্রেটরে মেইনলি কাজ করে মানুষ হচ্ছে ভেক্টর নিয়ে। তো যাই হোক, এখন ফটোশপে ফিরি। তো ফটোশপে আপনার কাজ করার জন্য দুইটা তিনটা জিনিস আছে, যেরকম এই পাশে হচ্ছে আপনার টুল বার। এখানে অনেক সবগুলো টুলস আছে যেগুলো নিয়ে কাজ করবেন। এটা হচ্ছে মুভ টুল, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্কি টুল, এটা হচ্ছে ল্যাসো টুল সিলেকশনের জন্য, এটা ম্যাজিক ওয়ান টুল, এরকম অনেকগুলা টুলস আছে। এগুলো নিয়ে পরে আমরা জানবো অনেক বিস্তারিতভাবে। এই পাশে, এই ডান পাশে এটা হচ্ছে প্যানেল। এগুলো এখানে শুধু সব প্যানেল গুলা থাকে। যেমন এটা হচ্ছে লেয়ার প্যানেল, এখানে লেয়ার গুলা থাকবে। এটা হচ্ছে চ্যানেলের প্যানেল, এটা পাথ প্যানেল। আবার এই যে উপর দিয়ে আছে এটা হচ্ছে মেনু বার। এখানেও অনেক কিছু থাকে যেগুলো নিয়ে আমরা কাজ করব পরে ইনশাল্লাহ। এটাকে বলে মেনু বার। আর এই যে এই জায়গাটা যেখানে পিকচারটা থাকে, যেখানে আমরা মেইনলি কাজগুলো করি, এটাকে বলে ক্যানভাস। ক্যানভাসের মধ্যে আমরা কাজগুলো করব। তো এরপর সেই টুলস এর মধ্যে, যে ধরেন এখান থেকে আমি এটা হচ্ছে ব্রাশ টুল, এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে এইখানে কিছু অপশন আসবে, যে দেখেন এটা কিন্তু আগে ছিল না। ধরেন এই যে আমি মুভ টুলটা যদি সিলেক্ট করি, তাহলে এই যে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি ব্রাশ টুলটা সিলেক্ট করি, আবার এখানে এই যে কিছু অপশন আসতেছে। এইগুলাকে বলে হচ্ছে আপনার টুলস এর প্রপার্টিস। মানে আপনি যেই টুলটা সিলেক্ট করছেন বা যেই টুলটা নিয়ে এখন কাজ করবেন, সেই টুলটার যে অপশন আছে অনেকগুলা, সেইগুলা এখানে আসবে। যেরকম আমি যদি একটু দেখাই আপনাকে, এই যে এটা হচ্ছে ব্রাশের টিপ। মানে এখানে আপনি কিরকম ব্রাশ নিয়ে কাজ করবেন। এখন এখানে হার্ড রাউন্ড আছে, এটা নিলে হচ্ছে আমি একটা কালার নেই, ব্ল্যাক কালার নেই। এখন আমি এটা যদি পেইন্ট করি এখানে, এ দেখেন কিরকম হচ্ছে, এরকম মানে হার্ড, এটার এজ গুলো একদম হার্ড হয়ে থাকবে, সলিড হয়ে থাকবে। আবার এখান থেকে আমি যদি চেঞ্জ করে এই সফট রাউন্ডটা নেই, এখন যদি পেইন্ট করি, তাহলে এই যে এরকম সফট একটা এজ থাকবে এই ব্রাশের। তো এগুলা এইখানে আপনার এই টুলের প্রপার্টিস প্যানেলে এইখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আরো আছে ব্লেন্ডিং মোড চেঞ্জ করা যাবে, এটা ব্রাশের ওপাসিটি, ফ্লো, স্মুদিং। আবার যদি আমি এখান থেকে মুভ টুল নেই, এখানে দেখেন অনেকগুলা অপশন আসছে। এখান থেকে অটো সিলেক্ট, লেয়ার, ট্রান্সফর্ম, কন্ট্রোলস, এত অনেক কিছু। তো এখানে আপনার মেইনলি এইখান থেকে যে টুলটা আপনি নেবেন, সেই টুলের যে অপশনস,
টুলের প্রপার্টিজ সেইগুলো থাকবে এখানে। আচ্ছা, তারপরে এই প্যানেলের মধ্যে তো বললামই একবার, অনেক ধরনের প্যানেল নিয়ে কাজ করতে পারবেন। এখানে প্রপার্টিজ আছে, আছে, এই চ্যানেলগুলো আছে চ্যানেলের মধ্যে। আচ্ছা, এইগুলো খুব অ্যাডভান্স, এগুলো আগেই না দেখাই, এগুলো পরে, এগুলো নিয়ে পরে কথা ভাইয়া বলবো। একটা কথা ছিল। কেসিন ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। হ্যালো, জি ভাই বলেন। যে ওখানে ব্লার করার ইয়ে আছে না, অপশনটা আছে না, ওটা আঙুল দিয়ে যেরকম এই ছবিটাকে একটু ঘোলা করে দেওয়া যায়, সেরকম কি অপশন আছে? জি জি ভাই, সবই আস্তে আস্তে দেখাবো। একদিনে এত কিছু দেখাইলে আবার মনে থাকবে না। মানে আমার মোবাইলে আটুর আছে, আটুর মধ্যে ওটা আছে, আঙুল দিয়ে যেরকম নড়ে যায় ছবিটাকে সেরকম নড়া দেওয়া যায়। জি জি জি, ফটোশপ দিয়ে আপনার সবকিছুই করা যাবে একটা পিকচারের সাথে। আচ্ছা, ওকে, ওগুলো থ্যাংক পরে ইউ। দেখাবো, ঠিক আছে। আচ্ছা, কোথায় ছিলাম? প্যানেল। তো এই ছিল প্যানেল, আপনার মেনু বার, এই হচ্ছে টুল বার। এখন কিছু টুলস এর কাজ আমরা করি। এটা হচ্ছে, এটাকে ডুপ্লিকেট করে নেই। এই ধরেন এটা হচ্ছে মুভ টুল। মুভ টুল মানে, মুভ টুলের নাম যেটা, কাজও সেটাই। এটাতে মুভ করার জন্য। এখানে একটা সেকেন্ড, এখানে একটা আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, তাহলে বোঝা যাবে ভালোভাবে। বাস, এখন এই মুভ টুলটা সিলেক্ট করা আছে আমার, আর এইখানে এই যে এই পিকচারটা, মানে যে এই পিকচারটাই, এটা সিলেক্ট করা আছে। এখন যদি আমি এখানে ক্লিক করে এটাকে নড়াচড়া করি এইভাবে, তাহলে এটা মুভ হচ্ছে। মুভ টুলের মাধ্যমে মুভ হচ্ছে এইভাবে। এটা হচ্ছে ফার্স্ট আপনার, হ্যাঁ, এটা হচ্ছে মুভ টুল মেইনলি। এই মুভ টুলের কাজ অনেক, মানে মুভ টুলটা অনেক ইম্পর্ট্যান্ট, কিন্তু কাজ এরকমই, খুব বেশি একটা কাজ নাই। আবার ধরেন এই যে, এখন এই টুলের প্রপার্টিজ থেকে ধরেন পিকচারটা আমি এইখানে নিলাম, এখান থেকে এই যে অ্যারেঞ্জমেন্ট, এখান থেকে আসতে আমি আগে হচ্ছে ক্যানভাস সিলেক্ট করে দিই। এই যে আইকনগুলো, এইগুলো হচ্ছে আপনার যেই লেয়ারটা সিলেক্ট করা আছে, এটা সিলেক্ট করা আছে আমার। এখন এটাকে আমি মিডলে আনবো। এই যে, তাহলে এটা এখানে তো আমি ক্লিক করি, এটা মিডলে চলে আসবে। আবার ধরেন একটা নিচে কোথাও আছে, এইখানে, এইখান থেকে আবার এই আপনার ভার্টিক্যালি আমি এটাকে মিডলে আনবো, লম্বা লম্বি ভাবে, তাহলে এখানে ক্লিক করলে এটা মিডলে চলে আসবে। আবার এখানে ক্লিক করলে এইখান থেকে মিডলে চলে আসবে। এটা হচ্ছে এই আপনার এই টুলের প্রপার্টিস প্যানেল থেকে এই অপশনগুলো আসছে। এটা হচ্ছে মুভ টুলের প্রপার্টিস অপশনস। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুল তো একটু দেখাইলাম, ব্রাশ টুলটা একটু আরেকটু দেখাই। আপনার ব্রাশ টুল মেইনলি ব্রাশ করার জন্য, এইটুকু পেইন্ট করার জন্য, কালার নিয়ে, এখান থেকে কালার নিয়ে, যে কোনো কালার নিয়ে হচ্ছে আপনি পেইন্ট করতে পারবেন। পেইন্ট করার জন্য এখানে ওপাসিটি আছে, ওপাসিটি কমাই দিলে এটা হালকা করে পেইন্ট হবে, আবার বাড়াই দিলে হচ্ছে বেশি করে পেইন্ট হবে। এগুলো আস্তে আস্তে হচ্ছে পরবর্তী ক্লাসে আরো ইন ডিটেইলসে এগুলো নিয়ে, এই ফ্লো, এই ওপাসিটি, স্মুদিং, এগুলো নিয়ে হচ্ছে ইন ডিটেইলসে আমরা কথা বলবো। তো এইগুলো আপনার ব্রাশ টুল, এখান থেকে টিপ চেঞ্জ করা যায়, মানে ব্রাশের যে মুখটা সেটা কিরকম হবে, এখান থেকে সফট রাউন্ড, হার্ড রাউন্ড, এরকম অনেক অনেক ব্রাশ আছে, কাউন্টলেস ব্রাশ আছে, আমার কাছেই আছে অনেকগুলো। এই যে অনেক অনেক ব্রাশ আছে এরকম, আপনার প্রয়োজনে আপনি যেই ব্রাশটা আপনার লাগবে সেরকম ভাবে সেইটা নিয়ে আপনি কাজ করবেন, এবং অনেক অনেক ব্রাশ আছে। তো এটা গেল। তারপরে হচ্ছে আরেকটা টুল দেখাই, সেটা হচ্ছে নতুন লেয়ার নিলাম, এটা হচ্ছে টেক্সট টুল। এই যে টি দিয়ে, টেক্সট টুলের কাজ হচ্ছে টেক্সট জেনারেট করা। এটা তো সবাই বুঝতেই পারতেছেন, সরি। এই হচ্ছে টেক্সট টুল। টেক্সট টুল নিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম, এই যে টেক্সট চলে আসছে। আমি কিছু একটা লিখি, জাস্ট হ্যালো, হ্যালো লিখলাম আমি, লিখে এটা সিলেক্ট করলাম।
এখন এই দেখেন টেক্সট টুলের প্রপার্টিজ চলে আসছে এইখান দিয়ে। টেক্সট টুলের যে অপশন, এইটা হচ্ছে আগে একটু বড় করে নিই আমি, এই যে সাইজ যে এইখানে, তাহলে দেখতে সুবিধা হবে। এখানে আপাতত 72 পর্যন্তই আছে, কিন্তু আমার আরো আরো একটু বড় করে নিই এটাকে। এই দেখেন এখন এখানে মুভ টুলের আরেকটা কাজ দেখাই, আমি টেক্সটটাকে মাঝখানে নিব। তো তার জন্য আমি কি করব, তাহলে মুভ টুলটা সিলেক্ট করলাম, এই যে মিডল, আপনার হরাইজন্টালি এটাকে আমি ক্যানভাসের মিডলে নিব, তাহলে এখানে ক্লিক করব, বাস মিডলে চলে গেছে। এখন এই টেক্সটটা, এই যে টেক্সটের আপনার প্রপার্টিজ টেক্সট টুলের, এইখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। আপনি এই যে জাস্ট এখানে হভার করলে এখানে ফন্টগুলো দেখা যাবে। কারণ আমি এই ফন্টটা নিলাম, ক্লিক করলাম, এই যে ফন্ট চেঞ্জ হয়ে গেছে। আবার এরকম আপনি এখানে আপনার কম্পিউটারে যতগুলো ফন্ট ইনস্টল করা থাকবে সব এইখানে চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করলেই চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, তারপরে এখানে ফন্টের স্টাইল, এইখানে কিছু কিছু ফন্টের স্টাইল থাকে, ইটালিক থাকে, বোল্ড থাকে, সেইগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে সাইজ আছে, সাইজ কত নেবেন। এইটা হচ্ছে যে অ্যালাইনমেন্ট, এইভাবে দিলে এই ডান পাশে বাম পাশে বা মিডলে নেওয়া যাবে। এখানে ফন্টের সরি আপনার টেক্সটের কালার চেঞ্জ করা যাবে। তারপরে আর কি আছে, এইখানে হচ্ছে এই টেক্সটটাকে কার্ভ করা যাবে, মানে বাঁকানো যাবে। এই যে এটা যদি সিলেক্ট করি এরকম বাঁকানো হয়ে যাবে। এগুলা হচ্ছে, এখন এগুলা সবকিছু দেখাবো না, এগুলা অ্যাডভান্সে পরবর্তী ক্লাসগুলোতে এগুলো নিয়ে বিস্তারিত আলাপ করব। তো যাই হোক, জাস্ট আমি ব্রিফলি বলতেছি, হালকাভাবে এগুলার ধারণা দিতেছি আপনাদেরকে। এ হলো টেক্সট টুল, টেক্সট টুলের প্রপার্টিস। তারপরে আপনার আরেকটা টুল দেখাই, সেটা হচ্ছে জুম, আপনার জুম টুল। এই জুম টুল, এটা দিয়ে জাস্ট ক্লিক করলে জুম হবে, আবার অল্ট প্রেস করে ক্লিক করলে জুম আউট হবে। আবার আপনি যদি অল্ট প্রেস করে মাউসের রাইট বাটন প্রেস করে, এই যে এইভাবে, সরি আমার পিসি মনে হয় হ্যাং হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, অল্ট প্রেস করে রাইট বাটন ক্লিক করে, আরে আমার পিসি ঝামেলা করতেছে, এই যে এইভাবে আপনার মাউসে ক্লিক করে ডানে নিলে এরকম জুম হবে, বামে নিলে এরকম হচ্ছে জুম আউট হবে, জুম হবে, জুম আউট হবে। আবার জুমের একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল বাটন আছে না, কন্ট্রোল প্রেস করে প্লাস বাটনে ক্লিক করলে যেরকম জুম হবে, কন্ট্রোল প্লাস, আবার কন্ট্রোল মাইনাসে ক্লিক করলে জুম আউট হবে। তো এই হচ্ছে জুম গেল। আরেকটা টুল দেখে, সেটা হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলটা কই, আচ্ছা এই যে এটা হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুল হচ্ছে, এই যে দেখেন আমি এখন কিন্তু জুম টুল সিলেক্ট করি নাই, কিন্তু তারপর আমি যদি কন্ট্রোল প্লাসে ক্লিক করি, এই যে আমার ইমেজ জুম হচ্ছে। তো এখন জুম থাকা অবস্থায় আপনার পিকচারটাকে ডানে বামে বা উপরে কোথাও মুভ করার জন্য এই যে হ্যান্ড টুলটা ইউজ করতে হবে। হ্যান্ড টুলটা আমার সিলেক্ট করা আছে, এখন আমি এটা দিয়ে এইভাবে হচ্ছে ক্লিক করে যে কোনো দিকে মুভ করতে পারবো। এখন ধরুন আমার হ্যান্ড টুল সিলেক্ট করা নাই, মুভ টুল সিলেক্ট করলাম। হ্যান্ড টুলের শর্টকাট হচ্ছে স্পেস। স্পেস বার যদি আপনি চাপ দিয়ে ধরে থাকেন, তাহলে যে অটোমেটিক হ্যান্ড টুলের দেখেন আইকন এসে পড়ছে এখানে। এখন আপনি জাস্ট এইভাবেই মুভ করতে পারবেন চারদিকে পিকচারটাকে। মুভ টুলের মতোই কাজ, কিন্তু মুভ টুল মাঝে মধ্যে হচ্ছে যখন অনেকগুলো লেয়ার হয়ে যায়, তখন মুভ টুল দিয়ে এরকম মুভ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তখন আপনার হ্যান্ড টুলটা আর কি কাজে আসে।
হ্যান্ড টুলটা অনেক ইম্পর্ট্যান্ট, লাগবে ভবিষ্যতে অনেক। তো এই ছিল হ্যান্ড টুলের কাজ। আরেকটা শর্টকাট বলে দিই, সেটা হচ্ছে ধরেন আপনি এরকম জুম করে রাখছেন একটা পিকচারকে, তখন এটা একদম অরিজিনাল যে সাইজটা সেই অরিজিনাল সাইজে ব্যাক করতে হইলে Ctrl+0 প্রেস করতে হবে, তাহলে চলে গেছে অরিজিনাল সাইজে। এইগুলো আরেকটা জিনিস। এখন প্যানেল লেয়ার, আচ্ছা ট্রান্সফর্মটা একটু দেখাই। ধরেন আমি এই এই লেয়ারটা সিলেক্ট করলাম, এই পিকচারের লেয়ারটা, এটাকে ছোট বড় করতে আপনার লাগবে হচ্ছে ট্রান্সফর্ম টুল। ট্রান্সফর্মটা হবে হচ্ছে Ctrl+T প্রেস করলে, এই যে চলে আসছে, দেখেন এই যে সাইড দিয়ে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যাচ্ছে, এটা চলে আসছে Ctrl+T প্রেস করলে। এখন আমি যদি একটা কর্নার থেকে এই যে ধরে এইভাবে টান দেই, তাহলে ছোট হবে, আবার বড় করলে এরকম বড় হবে, মাঝখান থেকে করলেও এভাবেই হবে, ছোট বড় হবে। আবার যদি আপনি এখন শিফট প্রেস করেন, শিফট প্রেস করে যদি আমি এখান থেকে এরকম ছোট করি, তাহলে দেখেন স্কুইজ হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে এটাকে চাপ দিয়ে ছোট করা হচ্ছে, এইভাবে ছোট হবে শিফট প্রেস করলে। আবার বড় হবে। আমি যদি এই যে দেখাই সাইড থেকে যদি এইভাবে টান দেই, তাহলে যে এইদিকে এই যে বেড়ে যাচ্ছে, বৃদ্ধি হচ্ছে। এই হচ্ছে ট্রান্সফর্ম টুলের কাজ। আরো অনেক কাজ আছে আর কি, আমি এখন একটু একটু দেখাচ্ছি। তো ট্রান্সফর্ম টুলটা অনেক কাজে আসে, অনেক কাজে লাগবে। যাই হোক, এগুলো ট্রান্সফর্ম। এখন আপনার লেয়ার, লেয়ারগুলো একটু দেখাই। এই যে এই পাশে যে লেয়ার প্যানেলটা আছে, এখানে যে একটার পর একটা লেয়ার আছে। এখন ভাইয়া লেয়ার কিভাবে সৃষ্টি করতে হয় এবং লেয়ার কিভাবে কাজ করে? হ্যাঁ সেটাই দেখাচ্ছি ভাই। লেয়ার এই যে এখান থেকে, আচ্ছা দাঁড়া, এই যে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করলে নিউ লেয়ার আসবে, এই যে লেয়ার চলে আসছে একটা নিউ লেয়ার। কি টাইম চলে যাচ্ছে নাকি আমাদের মিটের? 15 মিনিট আছে আর। 15 মিনিট আছে। আচ্ছা, তো এখান থেকে যে নিউ লেয়ার করা যাবে, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক একটা লেয়ার, এখানে কিছু নাই। আবার এই ধরেন এই যে এই পিকচারটার উপরে আমার টেক্সট লেয়ারটা আছে, এখন আমি টেক্সটের লেয়ারটাকে যদি এই পিকচারের নিচে নিয়ে যাই, তাহলে আর এই টেক্সটটা দেখা যাচ্ছে না, কারণ এটা হচ্ছে এই পিকচারের নিচে। এখন আমি পিকচারটা যদি এখান থেকে অফ করে দেই, তাহলে আপনার টেক্সটটা দেখা যাচ্ছে। আবার অন করে দিলে পিকচারটা সামনে চলে আসতেছে। লেয়ার 4 ধরনের হয় আপনার, এগুলো নিয়ে পরে আলোচনা করব, জাস্ট একটু একটু দেখাইলাম। এখান থেকে আপনার এই বাটনটা, এই বাটনটা দিয়ে এখানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এগুলোকে বলে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট নেওয়া যায় এখান থেকে। আচ্ছা একটা সেকেন্ড, হ্যাঁ সরি। আচ্ছা আমরা একটু কাজ করে দেখাই এখানে, তাহলে বুঝতে পারবেন। ধর এই লেয়ারটাতে আমি একটা অ্যাডজাস্টমেন্ট নিব এখান থেকে। এগুলো সবগুলো নিয়ে আমি কথা বলবো ভবিষ্যতে ইনশাল্লাহ, পরবর্তী ক্লাসগুলোতে, কারণ এগুলো এখন দেখাইলে একটু বেশি হয়ে যাবে। ধরেন আমি কি করব, আমি হচ্ছে এই যে এই যে মেয়েটা আছে এখানে, যে হলুদ জ্যাকেটটা পরে আছে, ধরেন আমি জ্যাকেটের কালার চেঞ্জ করব। তো আমি এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট নিব, সেটা হচ্ছে হিউ স্যাচুরেশন, যেটা এখন এই ড্রেসের কালারটা চেঞ্জ করার জন্য যে আমি জুম করলাম Ctrl+ ক্লিক করে। এখন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে আমার একটা এই যে আই ড্রপার আসবে। আই ড্রপার হচ্ছে কালার সিলেক্ট করার জন্য। তো এখান থেকে আমি এই ইয়েলো কালারটা সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করলাম। এই যে এইখানে দেখেন এই যে কালারের যে বারটা আছে এখানে, এই যে ইয়েলো কালারটুকু সিলেক্ট হয়েছে। আমি এখন এখান থেকে একটু রেঞ্জটা বাড়াই দিব, আবার এইদিকে একটু বাড়াই দেই, বাস। এখন যদি আমি এই বারটা আমি চেঞ্জ করি হিউটা, তাহলে দেখবেন আমার এই যে ক্লথের কালারটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে,
এভাবে চেঞ্জ হবে। কি কালার রাখবো? আচ্ছা, এইভাবে অরেঞ্জ কালারটা রাখি। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমি চেঞ্জ হয়ে যাচ্ছে। জি কি বললেন? চুলের কালারটার সাথে সাথে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই দেখাচ্ছিলাম। তো এই দেখেন, আমি হচ্ছে অন অফ করে দেখাই। আমার এই হিউ স্যাচুরেশনের লেয়ারটা অফ করলাম, ওই দেখেন চুলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। শুধু চুল না, আমি একটু জুম আউট করি, এই যে নিচে উনি যেখানে দাঁড়ায় আছে ওইটা ওদের কালারও সম্ভবত চেঞ্জ হয়েছে। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো এর জন্য এটা কিভাবে কি করব এটা দেখাচ্ছি। এগুলো হয়তোবা একটু অ্যাডভান্স, তো এগুলো নিয়ে পরে ডিটেলস হচ্ছে কথা বলবো ইনশাল্লাহ। এখন এটার জন্য আমাদের এই যে লেয়ারের মাস্ক ব্যবহার করতে হবে। মানে আমি এই জায়গাটুকু, এই যে আমার কালার যে চেঞ্জ করছি সেটা আমি এই অংশ থেকে সরাই ফেলবো। তার জন্য আমার এই যে মাস্কের হেল্প নিতে হবে। তো আমি মাস্কটা সিলেক্ট করলাম, একটা ব্রাশ নিলাম, হার্ড রাউন্ড ব্রাশ নিব। সেটা কই গেল আবার? এই যে জেনারেল ব্রাশ, যে হার্ড রাউন্ড ব্রাশটা নিলাম। কালার সিলেক্ট করব আমি হচ্ছে কালো, কালো কালার নিলাম, ব্ল্যাক। এখন যদি আমি এখানে পেইন্ট করি, চুলের কালারটা ঠিক হয়ে যাচ্ছে। মানে আমি ওইখান থেকে ওই চেঞ্জ করা কালারটা সরাই দিলাম। আবার নিচে এই জায়গাগুলো থেকেও ওইভাবে পেইন্ট করবো জাস্ট। বাস, কালারটা এখান থেকে চলে গেছে। আপনারা দেখেন এই যে আমি যেখানে যেখানে পেইন্ট করছি, এই যে দেখেন সেখানে এই যে কালো হয়ে আছে, এই যে এটা হচ্ছে মাস্ক। মানে এই কালো জায়গাগুলোতে ওই কালারটাও এখানে যাবে না, শুধু ওই যে যে জায়গাটুকু ভাইয়া মাস্কটা নিব কেমনে? মাস্ক এই ধরেন, আচ্ছা আমি দেখাই। এই ধরেন এই যে এই পিকচারটার কোনো মাস্ক নাই। এটার মাস্ক নিতে হলে এই যে এইখানে, এটা হচ্ছে মাস্ক। এখানে একটা ক্লিক করলেই মাস্ক চলে আসছে। বুঝতে পারছেন? মাস্ক নিয়েও পরে আলোচনা করব, মাস্ক নিয়েও ডিটেলসে বলবো। জি, বুঝতে পারছি। আমি জাস্ট আজকে এমনি একটু দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটা যদি অফ করে দিই, এই যে ইয়েলো কালার, অন করে দিলেই অরেঞ্জ কালার। এখন মেনু বার থেকে কিছু একটা কাজ দেখাই। সেটা হচ্ছে, ধরেন আমরা এই মেয়েটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমরা ব্লার করে দেবো, যে মাসুদ ভাই যেটা বললো ব্লার করব। তো তার জন্য তো ফার্স্টে আমাকে এই মেয়েটাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে ওনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এইখান থেকে এই লাসো টুলের যে অপশনটা আছে এখান এটা সিলেক্ট করব। তারপরে চলে যাব হচ্ছে এই সিলেক্ট এন্ড মাস্ক অপশন আসছে, দেখেন এটা হচ্ছে লাসো টুল, এটার অপশন হচ্ছে এইগুলা। তো আমি এখানে ক্লিক করলাম সিলেক্ট এন্ড মাস্ক। এখানে এত কিছু আপনি দেখে হচ্ছে কনফিউজ হয়েন না, এখন এগুলা পরে হচ্ছে বুঝাবো। জাস্ট আমি একটু করে দেখাচ্ছি আর কি। তো এই সিলেক্ট সাবজেক্ট অপশনটা চলে আসছে, এখানে ক্লিক করলাম। এই যে সাবজেক্টটা সিলেক্ট হয়েছে, কিন্তু আমার এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে আমার যেটার উপর দাঁড়াই আছে এইটা সহ লাগবে। এর জন্য এই যে এখানে একটা টুল আছে কুইক সিলেকশন টুল, এইটা নিলাম আমি। সাইজটা একটু বড় করে দিব, আরো বড়। হ্যাঁ, এখন এইখানে হচ্ছে আমি এটা দিয়ে ক্লিক করে এখানে ড্র্যাগ করবো, যেইভাবে দেখেন আমার এই পাথরটুকু যেটার উপর দাঁড়াই আছে এটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। হয়েছে, বাস। এটাকে আরো হচ্ছে অনেক ক্লিন করা যাবে, এখানে অপশন আছে, কিন্তু আমি এত কিছু করব না আজকে, জাস্ট এইটুকুই রাখলাম। ওকেতে ক্লিক করলাম। এই যে দেখেন আমার হচ্ছে অলরেডি একটা মাস্ক হয়ে চলে আসছে যে লেয়ারটা।
ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে একটা মাস্ক হয়ে গেছে। এই যে মাস্কটা দেখাই, এই যে হোয়াইট হোয়াইট জায়গাটুকু হচ্ছে ওই আমাদের সাবজেক্ট, ওই মেয়েটা, এটা অলরেডি মাস্ক হয়ে চলে আসছে। এখন আপনার ব্যাকগ্রাউন্ডে ব্লার করতে হইলে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড থেকে আমি এই সাবজেক্ট আর এই জায়গাটুকু, এই মেয়েটাকে এবং এই জায়গাটুকু যেটুকু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এখন এইখান থেকে এই ব্যাকগ্রাউন্ড থেকে এইটুকু রিমুভ করে দেব। তার জন্য এডিটে গেলাম, এই মেনু বার থেকে, কিন্তু মেনু বারের কাজ এগুলা, এখান থেকে কন্টেন্ট অ্যাওয়্যার ফিল। আচ্ছা, কন্টেন্ট অ্যাওয়্যার ফিল আসতেছে না, রাস্টার করো না, রাস্টার করাই তো। আচ্ছা ওয়েট এক সেকেন্ড, থেকে আচ্ছা হ্যাঁ সরি, ঠিক আছে, সব ঠিক আছে। এখন আমরা যেটুকু হচ্ছে রিমুভ করব সেটুকু ফার্স্টে সিলেক্ট করতে হবে। এই দেখেন এখানে হচ্ছে আপনার ল্যাসো টুলটা আমার সিলেক্ট করা ছিল। এখানে যদি আপনি রাইট বাটনে ক্লিক করেন, মাউসের রাইট বাটন, এখানে আরো কয়েকটা টুল আছে, এই একটা টুলের ভেতরে এখান থেকে আমি ল্যাসো টুলটা নিলাম, নিয়ে আমি হচ্ছে এটুকু রিমুভ করব এখান থেকে। এটুকু এর জন্য আমাকে সিলেক্ট করতে হবে, আগে সিলেক্ট করি আমি এটুকু, জাস্ট কোনোভাবে এইভাবে জাস্ট হালকা করে সিলেক্ট করে নিলেই হবে, বাস। এখন এটুকু আমি এখান থেকে রিমুভ করে দেব। তার জন্য আচ্ছা না, আমার তো একটা সিলেকশন করাই আছে। এই যে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এখানে আমার পুরো সাবজেক্টটা তো সিলেক্ট করাই আছে, তো এইটাই আমি এখান থেকে নিব। এই যে সিলেকশনটা জাস্ট অন করলাম, অন করে এই সিলেকশনটা, এই দেখেন এই সিলেকশনটা আছে এখানে, এটাকে আমি একটু বাড়াবো। তার জন্য এই যে মেনু বার থেকে সিলেক্টে গেলাম, মডিফাই, এক্সপ্যান্ড, এখানে পিক্সেল পিক্সেল যে একটু আগে বললাম আপনাদেরকে, ওই পিক্সেল অনুযায়ী এখানে আমি 10 পিক্সেল বাড়াবো এই সিলেকশনটাকে আরো। ওকেতে ক্লিক করলাম, এই দেখেন সিলেকশনটা একটু বড় হয়ে গেছে আগে যেরকম ছিল তার থেকে। এখন আমি হচ্ছে এই জায়গাটুকু রিমুভ করব এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা থেকে। এখানে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার লেয়ার একটা, আর হচ্ছে এটা আমার ব্যাকগ্রাউন্ডের লেয়ার। এখান থেকে এখন এটা সিলেক্ট করলাম, এখন এডিটে গেলাম, এই কন্টেন্ট অ্যাওয়্যার ফিল, এটা হচ্ছে মেনু বারের একটা অপশন, ক্লিক করলাম। আচ্ছা এই যে আমাদের এই সাবজেক্টটা মানে মেয়েটা এখান থেকে রিমুভ হয়ে গেছে, কিন্তু খুব একটা কোয়ালিটি ভালো আসে নাই, কিন্তু আমাদের কোয়ালিটি লাগবে না এরকম ভাবে, সেটা দেখাচ্ছি কেন। আচ্ছা, এটা শেষ হচ্ছে না কেন, লোডিং নিতেই আছে। আচ্ছা ওকেতে ক্লিক, আচ্ছা কাজটা হয়ে গেছে না, এই যে আমার সাবজেক্টটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন দেখেন, আচ্ছা এটাকে মার্জ করে নিই, এই হচ্ছে আমার রিমুভ করা যে সাবজেক্টটা, সেটা এই সাবজেক্টটা আমি আলাদা করে ফেলছি, এটা এখন আর ব্যাকগ্রাউন্ডের সাথে একসাথে নাই, এটা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর এটা হচ্ছে আমার সাবজেক্ট। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাইছিলাম, তো ব্যাকগ্রাউন্ডটাকে স্মার্ট অবজেক্ট করে নিই। এখন ব্লার করব, ব্লারের জন্য আমার এইখানে যাইতে হবে মেনু বারে, এই ফিল্টারে গিয়ে এই যে ব্লার, ব্লারের মধ্যে অনেক ধরনের ব্লার আছে, অনেক, এগুলো নিয়েও পরে আলোচনা করা যাবে। আমি বক্স বাট ব্লারটা সিলেক্ট করলাম, এই যে দেখেন ব্লার হয়ে গেছে কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডটা। এখানে রেডিয়াসটা যত বাড়াবো তত বেশি ব্লার হবে, যত বাড়াবো তত ব্লার হবে, কিন্তু এত নিলে এটা আবার রিয়েলিস্টিক লাগবে না। আমি 10 পিক্সেলই নিচ্ছি এখান থেকে, বাস। এই তো ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে। আচ্ছা আবার কাপড়ের ওই যে দেখেন, এই যে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা অফ করে রাখছি, এই জন্য যে জ্যাকেটটার কালার যে চেঞ্জ করছিলাম সেটা কিন্তু নাই, এটা আবার অন করে দিচ্ছি, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এই তো এই যে এখন দেখেন, এই যে সেই ফিল্টারটা, ব্লারের হ্যাঁ, ফিল্টার, আর ব্লারটা একটু হলে ভালো হতো। আরেকটু হইলে ওইটা আপনার আনরিয়েলিস্টিক লাগবে, দেখাই আমি তারপরে। এই যে মানে আমার এক ব্লারটা, বোঝা যাচ্ছে না যে ব্লার হয়েছে। হ্যাঁ সেটাই দেখাচ্ছিলাম, এই দেখেন, এই যে আমি ব্লারটা যদি অফ করে দেই, এই যে এটা আসলে এইভাবে বোঝা যাবে না, আপনি যখন জুম করবেন না তখন একদম ক্লিয়ারলি বোঝা যাবে যে এইদিকে। এই যে এখন আমি ব্লারটা অন করে দেই,
এই যে ব্লার, আবার অফ করে দিলে এই যে নাই আপনার। এর থেকে বাড়াইলে আসলে এটা রিয়েলিস্টিক লাগবে না দেখতে। আপনি চাইলে বাড়াতে পারেন, যে এখানে ব্লারের মধ্যে ডাবল ক্লিক করলে এটা আবার চলে আসবে, আপনি চাইলে বাড়াইতে পারবেন এখান থেকে। এই ধরেন আমি এতটুকু দিয়ে দিলাম, এটা কিন্তু খুব একটা রিয়েলিস্টিক লাগতেছে না। আরেকটা জিনিস, একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ধরেন আপনি এই যে ব্লাডটা এখন এরকম বাড়াই ফেলছেন, কিন্তু এটা আপনি চাচ্ছেন না, তার জন্য আনডু করতে হবে। মানে এটা যেটা করছি আমি এখনকার কাজটা, এটাকে আমি চাচ্ছি না, আগে যেরকম ছিল সেরকম চাচ্ছি, সেই ক্ষেত্রে কন্ট্রোল প্লাস জেড ক্লিক করবেন, তাহলে দেখেন আগের মতো হয়ে গেছে। এটা যে কোনো কিছুর ক্ষেত্রেই। আমি আরেকটু এক্সপ্লেইন করি। আমি নিউ একটা লেয়ার নিলাম, এখানে আমি হচ্ছে এই ব্রাশটা দিয়ে তো আমি একটা নিউ লেয়ার নিলাম এখানে, মানে এই সবার উপরে নিচ্ছে আর কি। নিয়ে এখানে আমি এই যে ব্রাশ টুলটা সিলেক্ট করা আছে, এখানে হার্ড রাউন্ড ব্রাশটা সিলেক্ট করা আছে, এটা দিয়ে আমি একটু পেইন্ট করলাম এখানে। ধরেন আপনি ভুলে এভাবে পেইন্ট করে ফেলছেন, সাথে সাথে এই পেইন্টটা এখান থেকে, মানে যেই কাজটা করে ফেলছেন, মানে যেই অ্যাকশনটা আপনি এখন পারফর্ম করছেন ফটোশপের মধ্যে, এটা আপনি সাথে সাথে আনডু করার জন্য কন্ট্রোল প্লাস জেড প্রেস করলাম, এটা চলে গেছে। কিন্তু আবার ধরেন আপনি ভুলে কোনো কিছু একটা আনডু করে ফেলছেন, বা ইচ্ছে করে আপনি আনডু করছেন, ওইটা আবার রিডু করতে যাচ্ছেন, মানে ওইটা আবার ফেরত আনতে চাচ্ছেন, সেই কন্ট্রোল ওয়াই। না না না, কন্ট্রোল ওয়াই না, ফটোশপের মধ্যে কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড প্রেস করলে এটা আবার ব্যাক চলে আসবে, মানে এটাকে বলে রিডু। কোনো একটা কিছু করে ফেলছেন, এটা হচ্ছে এটা আগের অবস্থায় ফিরে যেতে আনডু কন্ট্রোল জেড, যেটা আপনি আনডু করে ফেলছেন ওইটাকে আবার ফিরে আনতে কন্ট্রোল শিফট জেড রিডু। এই হচ্ছে আনডু এবং রিডু, এটা খুবই ইম্পর্টেন্ট, কাজ করার সময় এটা খুব লাগবে আপনাদের। তো এইগুলো আনডু রিডু। আর কি বাদ আছে, হ্যান্ড টুল দেখাইছি, ট্রান্সফর্ম দেখাইছি, মেনু বার দেখাইছি, আপনার হ্যাঁ মোটামুটি সব শেষ। এখন দেখাই আপনি সেভ করবেন কিভাবে। আর সেভ করতে গেলে কিছু ফাইল টাইপ আছে, সেগুলো দেখাই। চিলের মধ্যে একটা ইয়ে আছে, ওটা কি? হ্যাঁ চিল দেওয়ার মতো, সরি, চিল দেওয়ার মধ্যে একটা টুলস আছে, চিল চিল কিল কোনটা চিল ভাইয়া? চিল চিল মারার মধ্যে একটা টুল আছে, নিচেরটা, আরো নিচে, কোনটা? আরো নিচে, আরো নিচে, ব্রাকের নিচেরটা, হ্যাঁ ওইটা, হ্যাঁ ওটা এটা কি? হচ্ছে ইরেজার টুল। আচ্ছা দেখাই, আমি একটা নিউ একটা লেয়ার নিলাম, এখানে আবার হচ্ছে পেইন্ট করলাম। এখন ইরেজার টুলের কাজ হচ্ছে এটা এখান থেকে মুছে ফেলা, যাই থাকুক না কেন। এখন যদি আমি পিকচারের মধ্যে, আচ্ছা দেখাই, এই যে এখান থেকে যদি আমি এইভাবে ইয়া করি, ও সরি, আমার এখান থেকে আবার এটা হার্ড রাউন্ড নিতে হবে এবং ফ্লোটা কমানো আছে। আচ্ছা এখন দেখেন, ইরেজার দিয়ে যদি আমি এখানে এভাবে পেইন্ট করি, এটা হচ্ছে এরকম মুছে যাবে। এটা তো আমি হচ্ছে এরকম ব্রাশের ক্ষেত্রে দেখালাম। আমি পিকচারটার উপরে যদি এইভাবে করি, দেখাই, সাবজেক্ট অফ করে রাখি, কারণ এই পিকচারটাতে রেস্টার করে নিতে হবে। হ্যাঁ, এখন যদি আমি এইভাবে দেখেন, এই যে পেইন্ট করি, এটা মুছে যাচ্ছে, কালো হচ্ছে কেন? কারণ আমার এই যে এই লেয়ারের নিচে একটা যে ব্ল্যাক কালারের লেয়ার আছে, এটা মুছে এই পিছনের হচ্ছে ব্ল্যাক লেয়ারটা দেখা যাচ্ছে। এই হচ্ছে ইরেজার টুল, এটা দিয়ে যে কোনো কিছু মুছে ফেলা যাবে, রিমুভ করে দেওয়া যাবে। এখন ধরেন আপনার কাজ শেষ, আপনি কাজ শেষ করে ফেলছেন, আপনার যত যা যা ডিজাইন করা লাগে করে ফেলছেন। এখন আপনি এটাকে সেভ করবেন কিভাবে? সেভ করার জন্য এই যে এখানে যাবেন, ফাইলে গেলে এই যে এক্সপোর্টে গিয়ে এখানে হচ্ছে এক্সপোর্ট অ্যাজ, এখানে যাবেন। এই উইন্ডোটা আসবে, আসার পরে এই যে এইখানে দেখেন ফরম্যাট, এখানে জেপিজি আছে, পিএনজি আছে, জিফ আছে। জিফটা আমাদের লাগবে না, জেপিজি এবং পিএনজিটা ক্ষেত্র বিশেষে আপনার এই দুইটার মধ্যেই আর কি লাগবে এক্সপোর্ট করার সময়। এখন আমি যদি জেপিজিটা সিলেক্ট করলাম, এখানে কোয়ালিটি আছে হাই অথবা লো, হাই করে দিই সব সময় আমরা
এক্সপোর্ট করার সময় সবসময় হাই ইউজ করি। হাই দিলাম, জেপিজি দিলাম, এখন এক্সপোর্টে ক্লিক করলাম। কোথায় সিলেক্ট, কোন লোকেশনে আপনি এটা সেভ করবেন? আমি আপাতত ডেস্কটপেই রাখতেছি, সেভে ক্লিক করলাম। আচ্ছা, এই নামে একটা অলরেডি আছে, নেমটা চেঞ্জ করতে হবে। ভাই, হ্যাঁ, নেমটা চেঞ্জ করলাম, সেভে ক্লিক করলাম। এখন এই যে আমার ইয়াটা সেভ হয়ে গেছে। আগে ছিল এই পিকচার, পরে সেভ করলাম এইটা। এখন এই জেপিজি আর পিএনজি এর পার্থক্যটা এটা একটু দেখাই দেই, এটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে। ধরেন আমরা এটা অফ করি, এটা অফ করি, হ্যাঁ এটা থাকুক। এই যে এখন আমার সব লেয়ার অফ করা, জাস্ট এই যে এই মেয়েটাকে যে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আলাদা করছিলাম, এই লেয়ারটা শুধু অন করা আছে। এখন আপনি চাচ্ছেন শুধু এইভাবে এটাকে এক্সপোর্ট করতে বা সেভ করতে, আর কিছু আপনি ভাই আগে। ভাই এটার পিছনে পিছনে ছবি দেওয়া যাবে না? হ্যাঁ ভাই, ব্যাকগ্রাউন্ড তো ছিল, এই যে আপনার ব্যাকগ্রাউন্ড ছিল। না আমরা অন্য কোনো ছবি, ওটা না, হ্যাঁ যে অন্য কোনো কোনো কিছু ভাই এটার পিছনে। আচ্ছা আমি দেখাই আপনাকে একটু। কারণ এটা এটা হচ্ছে আমার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই মেয়েটার ছবি শুধু, এখানে আর কিছু নাই। এটার পিছনে আমি অন্য কিছু একটা দিব, তাহলে এটার নিচে দিব, এই যে এখানে এটা রাখলাম। এখন আমি অন্য কোনো একটা পিকচার, ধরেন আমি এই থাম্বনেইলটাই যদি আমি নেই ফটোশপে, এখানে যদি রাখি, তাহলে দেখেন ওই যে ওই পিকচারটা কিন্তু পিছনে চলে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে। মানে এটাকে আবার একটু বড় করতে হবে। এই যে আপনার এটা কিন্তু ট্রান্সফর্ম দেখাইছি একটু আগে, আমি জি বড় ভাইয়া। বড় করি, বাস এই তো পিছনে ছবি চলে গেল। ফাইন হয়েছে। ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটা দেখাবো আগে ফার্স্টে, আপনার পিএনজি ফাইল দেখাবো। এই তো এই পিকচারটা যেইভাবে আছে, ধরেন আপনার আর কোনো কিছু নাই, শুধু এই মেয়েটা আর এই যে যেটার উপর দাঁড়াই আছে, এইটুকুই আপনি এক্সপোর্ট করতে চান বা সেভ করতে চান, আর এই জায়গাটুকু ফাঁকা থাকবে। তাহলে এই যে এখন কিন্তু ফাঁকাই আছে। এখন যদি আমি এক্সপোর্ট দেই, এক্সপোর্ট অ্যাজ, এখন দেখেন আমি ফার্স্টে জেপিজি দেই, কোয়ালিটিটা ফুল দিয়ে দেই, জেপিজি দিলাম, সেভ করলাম। এই যে হচ্ছে আপনার জেপিজিটা, এই যে চলে আসছে এইভাবে। এখন যদি আমি পিএনজি তে সেভ করি, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে পিএনজি টা সিলেক্ট করলে এখানে ট্রান্সপারেন্সিটা অন রাখতে হবে, কেন সেটা বলতেছি একটু পরে। এক্সপোর্ট দিলাম এখান থেকে, এটা রিনেম করে দিলাম নাম্বার 3। ওকে, বাস হয়ে গেছে। এখন এটা অফ করি, এটা অফ করি, একটা ব্ল্যাক লেয়ার রাখি জাস্ট। এখন দেখেন এই হচ্ছে আমার জেপিজি আর এই হচ্ছে পিএনজি। এখানে পার্থক্যটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি ফটোশপে নিলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। ধরুন আমি যে জেপিজিটা আগে নিচ্ছি, এই ব্ল্যাক যে কালারটা জাস্ট এখানে শুধু ব্ল্যাক, আর কিছু নাই, কিন্তু এইটার উপরে এটা আমি রাখলাম, এটা হচ্ছে জেপিজিটা। এখন এটা আবার অফ করে দেই। এখন আমি পিএনজিটা আনবো, এই যে পিএনজি, এই যে পিএনজিটা এখানে রাখলাম। দেখেন বুঝতে পারছেন পার্থক্য? এই যে জেপিজিটার ক্ষেত্রে এখানে আপনার জি ভাইয়া। সাদা কালারটা চলে আসছে, কারণ জেপিজি ট্রান্সপারেন্সি বলে কিছু নাই। ট্রান্সপারেন্সি কি? ট্রান্সপারেন্সি হচ্ছে স্বচ্ছতা, বা স্বচ্ছতা, এখানে জি। কিছু নাই আর কি। কিন্তু জেপিজিতে সেভ দিলে এখানে আপনার এই যে সাদাটাও চলে আসবে। কিন্তু যখন আপনি মানে এটা, খাতার মধ্যে একটা পাতা চলে আসবে। জি জি জি, কিন্তু যখন আপনি এটাকে পিএনজি করবেন, তখন এটা আপনার ট্রান্সপারেন্ট এরিয়াটুকু ট্রান্সপারেন্টই থাকবে, এখানে কিচ্ছু আসবে না। ভাইয়া যেমন লোগো লোগো তৈরি করা আছে, জি জি জি, এখন এটাকে অনুমান যদি লাগে, মুভ করি, যে চারিদিকে শুধু এইটুকুই থাকবে, এখানে আর কিছু মানে নেই। লোগোর মতো আর কি, জি লোগোর জি মতো। জি 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 জি। এই হচ্ছে জেপিজি আর পিএনজির মধ্যে পার্থক্য। পিএনজি ফাইলের মধ্যে ট্রান্সপারেন্সিটাও থাকে, কিন্তু আবার যদি আপনি এখান থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ,
এই যে এখন আপনি যদি এখান থেকে ট্রান্সপারেন্সিটা অফ করে দেন, তাহলে কিন্তু এখানে আপনার ওই এক্সপোর্ট করলে ওই মানে ওই ট্রান্সপারেন্ট থাকবে না। এই এরিয়াটুকু যখন কালো আছে, কালোটাই সহ চলে আসবে আর কি। বা এই কালো ব্যাকগ্রাউন্ডটা যদি আমি অফ করে রাখতাম, তাহলে এখানে সাদা চলে আসতো ওইভাবে। তো এই হলো পিএনজি এবং ট্রান্সপারেন্সি। ভাইয়া এটা হচ্ছে ইয়া ইয়া মানে ভিডিও এডিটিং এর মধ্যে কাজ করা যাবে। জি জি জি, ভিডিও এডিটিং এর মধ্যে এই কাট আউটটা এখান থেকে নিয়ে কাজ করা যাবে। ওইটা হচ্ছে যারা মোশন গ্রাফিক্স, আফটার ইফেক্টস এ কাজ করে তারা মেইনলি এটা লাগে বেশিরভাগ। তো এই ছিল ওভারঅল। আজকে এইটুকুই দেখাবো, বেশি দেখালে আবার মনে থাকবে না।